আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সুস্থ আছো, সুন্দর আছো এবং আমার জন্য নিশ্চয় অপেক্ষা করে আছো। তো তোমাদের অপেক্ষায় তো রেখে আমি আনন্দ অনুভব করছি যে আমার জন্য কেউ না কেউ তো অপেক্ষা করছে পৃথিবীতে, তাই না? বয়স হয়ে গেছে, এখন তো কেউ অপেক্ষা করে না। অন্তত শিক্ষার্থীরা যেমন অপেক্ষায় আছে, আমার জন্য আগ্রহ করে বসে আছে আমার অপেক্ষায়। এটা ভেবেও তো একটা মনে শান্তি লাগে, তাই না? যে এখন আমার জন্য কেউ অপেক্ষা করছে। তোমাদের ভালোবাসা, শুভকামনা তোমাদের জন্য। আমরা আজকে পড়ব জসীমউদ্দীন, বাংলা সাহিত্যের আরেকজন অবিস্মরণীয়, অবিসংবাদী একজন সাহিত্যিক। জসীমউদ্দীনকে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, তো সাউন্ড আসছে না, এত ভালো ভালো কথা বললাম, সব গেল জলে। আচ্ছা, ঠিক আছে। এবার কি শব্দ আছে? এবার কি সাউন্ড আছে? হ্যাঁ, দেখো তো, এবারে মনে হয় এবার সাউন্ড আছে আর কি। সাউন্ড, হ্যাঁ। সৌরভ সরকার লকডাউনের শুভেচ্ছা জানিয়েছে। সৌরভ, তোমাকেও কঠোর লকডাউনের কঠোর শুভেচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সবাইকে হ্যাঁ লকডাউনীয় শুভেচ্ছা, অভিনন্দন। ঘরে থেকো, পুলিশের বাড়িটাই খায় না বাবারা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আমরা পড়া শুরু করব। আজকে অনেক বড় মাপের একজন লেখককে আমরা পড়ব, অনেক গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক বাংলা সাহিত্যের, যার নাম হচ্ছে জসীমউদ্দীন। শিক্ষার্থী বন্ধুরা, তো কবি জসীমউদ্দীন সম্পর্কে আমরা আজকে জানবো, ঠিক আছে? বাংলা সাহিত্যের আরও একজন গুণী মানুষ, বড় মাপের মানুষ। তো জন্ম কত সালে? 1903 সালের 1 জানুয়ারি। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয় মামার বাড়ি। কোথায় জন্মেছেন? মাতুলালয়ে। মাতুলালয় মানে কি? মামার বাড়িতে। আমি তোমাদের বারবার বলেছি যে আগের যুগের কবি সাহিত্যিকরা কোথায় জন্মাতেন? হয় নানির বাড়ি অথবা মামার বাড়ি। মানে মেয়েরা সন্তান সম্ভব হলে কি করতো? বাবা মায়ের কাছে যেত, আর মা না থাকলে তো ভাইয়ের কাছে যেত। এখনকার যুগে তো কি, এখনকার যুগে কি করছে? এখনকার যুগে হাসপাতালে জন্মায়, তাই না? এখন তোমরা যখন কবি হবে বা তোমাদের বাচ্চারা যখন কবি হবে, তখন তাদের জন্ম কোথায় হবে? শিশু হাসপাতাল, বেবি ক্লিনিক, তাই না? হ্যাঁ। তো আগের যুগের কবি সাহিত্যিকদের জন্ম ছিল নানির বাড়ি বা মামার বাড়ি। তো কবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি মাতুলালয়ে জন্মেছেন। আর তার পৈতৃক নিবাস ছিল একই জেলার গোবিন্দপুর। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কি? গোবিন্দপুর, ঠিক আছে? তার পৈতৃক নিবাস ছিল একই জেলার গোবিন্দপুর। জসীমউদ্দীন আমরা যাকে বলছি, সেই ভদ্রলোকের প্রকৃত নাম ছিল জসীমউদ্দীন মোল্লা। জসীমউদ্দীনের প্রকৃত নাম ছিল জসীমউদ্দীন মোল্লা। বুঝতে পেরেছেন? যদিও মোল্লার নামটি তার নামের সাথে তিনি কখনোই যুক্ত করেননি, জসীমউদ্দীন নামে তার খ্যাতি বা পরিচিতি। তবে যদি কখনো আসে জসীমউদ্দীনের প্রকৃত নাম কি ছিল বা আসল নাম কি ছিল, তাহলে বলতে পারেন জসীমউদ্দীন মোল্লা। পিতার নাম ছিল কি? আনসার উদ্দিন মোল্লা। পিতার নাম আনসার উদ্দিন মোল্লা। মায়ের নাম আমিনা খাতুন। মায়ের নাম কি? আমিনা খাতুন। জি।
ওকে, হ্যাঁ, জমির উদ্দিন মোল্লাও তার নাম ছিল, কিন্তু মূলত আসলে তার নামের সাথে জমির বলে তাকে ডাকা হতো, তার বাবাটাকে ডাকতেন জমির বলে, ঠিক আছে। তবে তার নামের সাথে মোল্লা, তাদের পারিবারিক পদবি ছিল মোল্লা, মনে থাকবে। জসীমউদ্দিনের পারিবারিক পদবি ছিল মোল্লা। হ্যাঁ, তো তার এমনি বাল্যকালে থেকে জমির বলে ডাকা হতো, জমির। আর তার স্ত্রীর নাম ছিল, সেই ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, শিল্পীর যে নাম, মমতাজ। জসীমউদ্দিন একটু আমার মতো বোকাশোকা, জীবনে 1 উইকেটই ফেলেছেন। তার স্ত্রীর নাম ছিল মমতাজ, জি, মমতাজ বেগম। জসীমউদ্দিনের স্ত্রীর নাম মমতাজ বেগম। উপাধি কি? পল্লী কবি। ছদ্মনাম তুজম্বর আলী জমির উদ্দিন মোল্লা। উপাধি কি? পল্লী কবি, ছদ্মনাম জমির উদ্দিন মোল্লা, তুজম্বর আলী। হ্যাঁ, শাকিলা আক্তার, না ব্যাপার না, এখনো তো উইকেট ফেলার বয়স আছে, তাই না? কাজেই সমস্যা নাই, 4 উইকেট পর্যন্ত তো জায়েজ আছে, ব্যাপার না, দেখা যাক। তো জসীমউদ্দিনের উপাধি পল্লী কবি, আর তার ছদ্মনাম ছিল তুজম্বর আলী এবং জমির উদ্দিন মোল্লা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কবিতার নাম মিলন গান। প্রথম প্রকাশিত কবিতা, জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মিলন গান। এটি মুসলিম ভারত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মুসলিম ভারত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত রচনা কবিতা মিলন গান, এটি মুসলিম ভারত, নিশ্চয়ই আপনার এই পত্রিকার নাম শুনে থাকবেন, জি, মুসলিম ভারত পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ, প্রথম গ্রন্থের নাম হচ্ছে রাখালি। প্রথম গ্রন্থ, তাহলে প্রথম প্রকাশিত রচনা বা প্রথম প্রকাশিত কবিতা মিলন গান, আর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে রাখালি। প্রথম প্রকাশিত গ্রন্থ রাখালি। কত সালে? 1927 সালে। প্রথম গ্রন্থ, যেহেতু সালটি মনে রাখবেন। জসীমউদ্দিনের প্রথম গ্রন্থ, কাব্যগ্রন্থ রাখালি, ঠিক আছে, 1927 সালে প্রকাশিত হয়েছে। কিন্তু জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? কে বলতে পারবেন? কমেন্টস করেন দেখে। জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? জি, নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ, সালটা মনে রাখবেন, 1929 সালে প্রকাশিত নকশি কাঁথার মাঠ। জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম নকশি কাঁথার মাঠ। সাল জরুরি, নকশি কাঁথার মাঠের সাল খুবই জরুরি। এবং এটি কিন্তু শুধু বাংলা সাহিত্যে নয়, গোটা পৃথিবীতে একটি জনপ্রিয় গ্রন্থ। নকশি কাঁথার মাঠ শুধু বাংলা ভাষায় নয়, বুঝতে পারলেন, গোটা পৃথিবীতেই একটি জনপ্রিয় গ্রন্থ। এবং এই গ্রন্থটি আপনারা জানেন যে এই গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, ইংরেজিতে, এবং পৃথিবীর অনেকগুলি ভাষায়
পৃথিবীর অনেকগুলি ভাষায় এই নকশিকাঁথার মাঠ অনুদিত হয়েছে এবং পৃথিবীর যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ফোকলোর সাবজেক্ট আছে, ফোকলোর সাবজেক্ট পড়ানো হয় পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, সেখানে নকশিকাঁথার মাঠ পাঠ্য। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে ফোকলোর নামক সাবজেক্টটিতে এই বাংলা সাহিত্যের এই নকশিকাঁথার মাঠ এটি এবং আমাদের যে ঠাকুরমার ঝুলি এবং মহুয়া পাল, আমি এর আগে আপনাদের বলেছি এটি পাঠ্য। এবং এই নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদ হয়েছিল কি নামে? ফিল্ড অফ দ্য BROI এমব্রয়ডারি QUILT, জি, ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট, ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট। এটি অনুবাদকের নাম কি? অনুবাদকের নাম ছিল E.M. মিলফোর্ড, ইংরেজ কবি E.M. মিলফোর্ড। তো নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদ হয়েছিল কি নামে? ইংরেজি অনুবাদ হয়েছিল ফিল্ড অফ দ্য এমব্রয়ডার কুইল্ট। আর এটি অনুবাদ করেছিলেন বা অনুবাদক ছিলেন E.M. মিলফোর্ড। এর কাহিনীটি আমি শেষে গিয়ে বলবো, মনে করিয়ে দিন ইনশাল্লাহ, ঠিক আছে? এই কাহিনীটি জানা খুবই জরুরি, ভালো লাগবে আপনাদের। এবং জসীমউদ্দিনের এই কাব্যের আমি শেষে গিয়ে পড়া শেষ করে, কারণ কাহিনীতে যদি ঢুকে পড়ি তাহলে বের হতে পারবো না, তাহলে জসীমউদ্দিনও 2 দিন শেষ, বুঝতে পেরেছেন? কাজে আমি তথ্য আগে দিয়ে নিব, তথ্য উপাত্ত দিয়ে শেষে গিয়ে সম্ভব হলে, জি হ্যাঁ, মণিশঙ্কর নয়ন লিখছে এই কাব্যটা পড়লে বুকটা খা খা করে, তোমার বুকটা খা খা করে আর আমার বুকটা হা হা করে। সত্যি খুবই ট্র্যাজিক, খুবই যেমন মধুর ঠিক তেমনি অনেক দুঃখের, অনেক কষ্টের এই কাহিনীটি। তো আমি শেষে গিয়ে সম্ভব হলে ইনশাল্লাহ বলবো। তো নকশিকাঁথার মাঠ কি জাতীয় রচনা? কি জাতীয় রচনা? তাহলে বুঝতে পারছেন, কাব্য। কাব্য, কিন্তু কি জাতীয় কাব্য? লেখেন আখ্যান কাব্য, লিখে নেন। নকশিকাঁথার মাঠ কি জাতীয় রচনা? তাহলে হচ্ছে কাব্য, কিন্তু কি জাতীয় কাব্য? আখ্যান কাব্য, লিখে নেন আখ্যান কাব্য। এখন বিশেষ রিটেন পরীক্ষা আসবে আখ্যান কাব্য কি, বিশেষ লিখিত পরীক্ষা আসবে আখ্যান কাব্য কি। আখ্যান কাব্য কি? সুবৃহৎ কোনো কাহিনীকে যদি কাব্যের আকারে উপস্থাপন করা হয়, সুবৃহৎ কোনো কাহিনী, আসলে একটু উপন্যাসের মতো কাহিনী, উপন্যাসের মতো, কিন্তু উপস্থাপন করা হয়েছে কি কবিতার মতো করে। সুবৃহৎ কোনো কাহিনীকে কবিতার আকারে উপস্থাপন করাকে বলা হয় আখ্যান কাব্য। এই আখ্যান কাব্যের অপর নাম কি? আখ্যান কাব্যের অপর নাম কাহিনী কাব্য। তাহলে যার নাম আখ্যান কাব্য তারই নাম কি? কাহিনী কাব্য। বাংলা সাহিত্যে আখ্যান কাব্যের জনককে? জসীমউদ্দিন। বাংলা সাহিত্যে আখ্যান কাব্যের জনক বা কাহিনী কাব্যের জনককে? জসীমউদ্দিন। বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। শ্রেষ্ঠ আখ্যান কাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য নকশিকাঁথার মাঠ, এমনকি শ্রেষ্ঠ আখ্যান কাব্য নকশিকাঁথার মাঠ। জসীমউদ্দিন রচিত আখ্যান কাব্যগুলি কি কি? 4টে। জসীমউদ্দিন রচিত আখ্যান কাব্য 4টে। নকশিকাঁথার মাঠ, তারপর সুজন, বাদিয়ার ঘাট, সকিনা আর মা যে জননী কান্দে। জসীমউদ্দিন রচিত আখ্যান কাব্যের সংখ্যা কয়টি? 4টি। সে আখ্যান কাব্যগুলো কি কি? তাহলে যে রিটেনে আসবে আখ্যান কাব্য কি, আখ্যান কাব্যের জনক কে, জসীমউদ্দিন রচিত আখ্যান কাব্যগুলো উল্লেখ করো, বা বাংলার সাথে 4টে আখ্যান কাব্য উল্লেখ করো। আশিসচন্দ্র মোদক স্যার আপনার ছায়াতলে হাজির, ঠিক আছে, স্বাগতম তোমাকে।
তাহলে জসীমউদ্দীনের আখ্যান কাব্য নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, সকিনা এবং মা যে জননী কান্দে। ঠিক আছে, সুজনবাদিয়ার ঘাটও জসীমউদ্দীনের আরেকটি বিখ্যাত আখ্যান কাব্য। নকশিকাঁথার মাঠ অতি বিখ্যাত, কিন্তু অতি বিখ্যাতের পরে আরেকটি বিখ্যাত জসীমউদ্দীনের কাব্য হচ্ছে সুজনবাদিয়ার ঘাট। জসীমউদ্দীনের অন্যান্য কাব্যগ্রন্থ, তাহলে প্রথমে বলেছিলাম যে অন্যান্য কাব্যে শুরু করেছিলাম কিন্তু ধান কি রাখালি দিয়ে, রাখালির পরে ধান ক্ষেত, বাজারের কোনো অগা মগা জগা বয়ে ধান ক্ষেত যুক্ত খ দিয়ে লিখেছে। কেন? নিজে নিজে ঠিক করে দিয়েছে। আসলে জসীমউদ্দীনের ধান ক্ষেত কি খ দিয়ে, বুঝতে পারলেন? জসীমউদ্দীনের ধান ক্ষেত কাব্যগ্রন্থের নাম কি দিয়ে? খ দিয়ে, খ। কিন্তু কিছু বাজারে মগা বই আছে, অগা জগা মগা বই। আসলে ক্ষেত বানানটি যুক্ত খ দিয়ে হওয়া উচিত, কিন্তু জসীমউদ্দীন তার কাব্যের নাম রেখেছেন কি ধান ক্ষেত। তো কবি যা লিখেছেন আপনি চাইলেও সেটাকে কারেকশন করতে পারবেন, এই ক্ষমতা আপনার না। এটা একটু লক্ষ্য করবেন যে বাজারের প্রচলিত অনেক মগা জগা মার্কা বইয়ে যুক্ত খ আছে, কিন্তু নামটা কি ধান ক্ষয়কার ক্ষেত। ধান ক্ষেত, তারপর কি বালুচর, তারপরে সুচয়নী, তারপরে জলে লেখন। ধান ক্ষেত, বালুচর, সুচয়নী, জলে লেখন, রূপবতী, মাটির কান্না। জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থের মধ্যে ধানক্ষেত, বালুচর, সুচয়নী, জলে লেখন, রূপবতী, মাটির কান্না, মাগো জ্বালিয়ে রাখিস আলো, মাগো জ্বালিয়ে রাখিস আলো। তারপর হলুদ বরণী, মাগো জ্বালিয়ে রাখিস আলো, হলুদ বরণী। আর একটু এই পাশে লিখছি কাফনের মিছিল। জি, একটু নামগুলি মনে রাখবেন, সাল মনে রাখার দরকার নেই, সাল মনে রাখবেন শুধু নকশিকাঁথার মাঠ আর প্রথম কাব্য রাখালি। জি, সাল জরুরি, দুটি সাল। আর এই কাব্যগুলির নাম যে নিচের কোনটি জসীমউদ্দীনের লেখা, কোনটি জসীমউদ্দীনের নয়। আর শাপলা খাতুন, তুই আমার সে পাণ্ডিতি দেখাস না বাবা, আমাকে লিখতে দে, শোন আমার কথা। এক পয়সার বাসি আমি জানি তো বাবা, একটু ধৈর্য ধর, একটু আমার সঙ্গে থাক, আমার সে বেশি পণ্ডিত হোস না। আচ্ছা, তাই জসীমউদ্দীনের অন্যান্য কাব্যের মধ্যে ধানক্ষেত, বালুচর, সুচয়নী, জলে লেখন, রূপবতী, মাটির কান্না, মাগো জ্বালিয়ে রাখিস আলো, হলুদ বরণী, কাফনের মিছিল। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য লেখেন জসীমউদ্দীনের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক। ভয়াবহ সেই দিনগুলিতে। জসীমউদ্দীনের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ বা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা হচ্ছে ভয়াবহ সেই দিনগুলিতে, কাব্যগ্রন্থ। এটিও কাব্যগ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য ভয়াবহ সেই দিনগুলিতে। জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ, জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ, ডালিম কুমার হাসু, এক পয়সার বাসি। জি, জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ, ডালিম কুমার হাসু,
এক পয়সার বাঁশি কি জাতীয় রচনা? শিশুতোষ রচনা বা শিশুতোষ গ্রন্থ। জি, লিখেছেন শিশুতোষ, শিশু সাহিত্য। জসীমউদ্দীন মূলত কবি, তবে দুটি উপন্যাস লিখেছেন তিনি। জসীমউদ্দীন কিন্তু মূলত কবি, বুঝতে পারলেন, মূলত কবি, তবে কবিতার পাশাপাশি তিনি দুটি উপন্যাস লিখেছেন। একটি উপন্যাস আপনারা সবাই জানেন, বোবা কাহিনী। জসীমউদ্দীনের প্রথম উপন্যাসের নাম কি? বোবা কাহিনী। আর হচ্ছে বউ টুবানির ফুল। আমি জানি না আসলে এটা কি জাতীয় ফুল। জি, এটার নাম বউ টুবানির ফুল। বউ টুবানির ফুল। জসীমউদ্দীনের দুটি উপন্যাস, একটি হচ্ছে বোবা কাহিনী, এটি তার প্রচলিত পরিচিত বা জনপ্রিয় উপন্যাস বোবা কাহিনী। আর আরেকটি তার উপন্যাস হচ্ছে বউ টুবানির ফুল। জসীমউদ্দীন নাটক লিখেছেন, বেশ কিছু নাটক তিনি লিখেছেন, নিশ্চয়ই আপনারা জানেন। একটি নাটক হচ্ছে পদ্মা পার, তারপরে বেদের মেয়ে, তারপরে গ্রামের মেয়ে, মধুমালা। পদ্মা পার, বেদের মেয়ে, গ্রামের মেয়ে, মধুমালা, এগুলো হচ্ছে জসীমউদ্দীন রচিত কি নাটক। পল্লী বধূ একটা আছে, পল্লী বধূ। আরেকটা আছে ওগো পুষ্পধনু। তাহলে জসীমউদ্দীন রচিত নাটকগুলি কি কি? পদ্মা পার, বেদের মেয়ে, গ্রামের মেয়ে, মধুমালা, পল্লী বধূ, ওগো পুষ্পধনু। জসীমউদ্দীন রচিত হ্যাঁ মদনমালা, মধুকুমার মদনমালার গল্প। হ্যাঁ, এসে মধুমালা, বাংলার মধুমালা মদন কুমার, বাংলা চলচ্চিত্র আছে, দেখবেন মধুমালা মদন কুমার। জি। বেদের মেয়ে অনেকটা সে আমাদের ইলিয়াস কাঞ্চন অঞ্জুর, যে সে বেদের মেয়ে, জ্যোৎস্না, অনেকটা কাহিনী অনেকটা একই, সেম টু সেম কাহিনী। জসীমউদ্দীন রচিত কিছু ভ্রমণ কাহিনী আছে খুব বিখ্যাত। জসীমউদ্দীন বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমণ কাহিনী কিছু লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য লিখেন। জসীমউদ্দীন রচিত ভ্রমণ কাহিনী, চলে মুসাফির, চলে মুসাফির, হলদে পুরীর দেশ, যে দেশে মানুষ বড়। চলে মুসাফির, হলদে পুরীর দেশ, যে দেশে মানুষ বড়। জার্মানির শহরে বন্দরে। জসীমউদ্দীন বিশেষ করে তার চলে মুসাফির খুবই বিখ্যাত। চলে মুসাফির তার খুবই বিখ্যাত ভ্রমণ সাহিত্য আর কি। চলে মুসাফির, হলদে পুরীর দেশ, যে দেশে মানুষ বড়, জার্মানির শহরে বন্দরে। জসীমউদ্দীন রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী। জসীমউদ্দীন রচিত স্মৃতিকথা, যাদের দেখেছি। জসীমউদ্দীন রচিত স্মৃতিকথা, যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙিনায়।
ঠাকুর বাড়ির আঙিনায়। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি, আপনারা যারা রবীন্দ্রনাথকে জানতে চান, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাদের বেশি কৌতূহল বা রবীন্দ্রনাথের অন্দরমহল নিয়ে, বিশেষ করে এই ঠাকুর বাড়ির আঙিনায় পড়তে পারেন। বুঝতে পারলেন? ঠাকুর বাড়ি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আঙিনায়, অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির যে নারীরা, হ্যাঁ, রবীন্দ্রনাথের জীবনের সাথে সম্পর্কিত যে সমস্ত মেয়েরা, অর্থাৎ ঠাকুর বাড়ির মেয়েদের জীবন আচরণ, তাদের বিভিন্ন কাহিনী নিয়ে এই ঠাকুর বাড়ির আঙ্গিনায় তিনি লিখেছেন। যারা ঠাকুর বাড়ির অন্দরমহলের মহিলাদেরকে নিয়ে যাদের কৌতূহল আছে, তারা চাইলে এই গ্রন্থটি পড়তে পারবেন। তাতে ঠাকুর বাড়ির যে সমস্ত বেলা কাদম্বরী দেবী, ইন্দিরা দেবী, স্বর্ণকুমারী দেবী, ঠিক আছে, যোগন্ময়ী দেবী, এই সমস্ত মহিলাদের কথাবার্তা আছে আর কি। স্মরণের স্মরণীবাহী। তাহলে স্মৃতি কথামূলক গ্রন্থকে যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায় স্মরণীবাহী। জসীমউদ্দীন রচিত আত্মজীবনী। জসীমউদ্দীন রচিত আত্মজীবনী কি? জীবন কথা, স্মৃতিপট। জসীমউদ্দীন রচিত আত্মজীবনীর নাম কি? জীবন কথা এবং স্মৃতিপট। স্মৃতিপট কার লেখা? কি জাতীয় রচনা? জীবন আত্মজীবনী। কোন কোন দেশের কাহিনী? জসীমউদ্দীন আপনারা জানেন যে কলকাতায় ছিলেন, ইন্ডিয়াতে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং সেখানকার সে কলকাতার বা ওখানকার কাহিনী আছে। তারপর তিনি মধ্যপ্রাচ্যের কিছু দেশ ভ্রমণ করেছিলেন, পাকিস্তানের কিছু অঞ্চল। আপনারা জানেন যে তিনি পাকিস্তানের অ্যাডিশনাল সং অর্গানাইজার এই পদে চাকরি করতেন, অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার। ফলে এই কারণে তিনি বেশ কিছু দেশ, মধ্যপ্রাচ্যের কিছু দেশ, বুঝতে পারলেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশ তিনি ভ্রমণ করেছেন। আরব, কাতার, বাহরাইন, ঠিক আছে, এগুলি। তারপর তিনি কলকাতা ভ্রমণ করেছেন, ইন্দোনেশিয়া, বেশ কয়েকটি দেশ সরকারি চাকরির সূত্রে তিনি ভ্রমণ করেছেন। ফলে তার আরবের কাহিনী আছে, কাতারের কাহিনী আছে, মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ তিনি, যেমন এই যে আমাদের সৈয়দ মুস্তফা আলীর যে কাহিনীটা, আফগানিস্তান ভ্রমণ করেছেন। আমাদের কলকাতা শহরের কিছু কাহিনী তার এই কথার মধ্যে আছে। তো ঠিক আছে। আর আত্মজীবনীর মধ্যে তিনি লিখেছেন জীবন কথা এবং স্মৃতিপট। তো জসীমউদ্দীনের গল্প গ্রন্থ আছে একটা, বাঙালির হাসির গল্প। জসীমউদ্দীন একটি গল্প লিখেছেন, গল্পটির নাম হলো বাঙালির হাসির গল্প। বাঙালির হাসির গল্প, জসীমউদ্দীন রচিত গল্প গ্রন্থের নাম কি? বাঙালির হাসির গল্প। বুঝতে পেরেছেন? তো এই বাঙালির হাসির গল্প, এই গল্পটি ফোক টেলস অব ইস্ট পাকিস্তান, ফোক টেলস অব ইস্ট পাকিস্তান নামে প্রথম অনুদিত হয়, পরে ফোক টেলস অব বাংলাদেশ এই নামে এখন আছে। জসীমউদ্দীন রচিত অনন্য। কারণ জসীমউদ্দীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, বাংলাতে এমএ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। জসীমউদ্দীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে কি এমএ করেছিলেন।
তো জসীমউদ্দিন রচিত গল্পগ্রন্থের নাম বাঙালির হাসির গল্প। এই বাঙালির হাসির গল্প ইংরেজিতে অনুবাদ হয়েছিল ফোক টেলস অফ ইস্ট পাকিস্তান নামে। এখন অবশ্যই এই অনুবাদ গ্রন্থটির নাম হয়েছে ফোক টেলস অফ বাংলাদেশ। ফোক টেলস অফ বাংলাদেশ এই নামে এখন এই অনুবাদ গ্রন্থটি আছে আর কি। জসীমউদ্দিন রচিত সঙ্গীত গ্রন্থ, সঙ্গীত গ্রন্থ বা গানের বই। জসীমউদ্দিন রচিত সঙ্গীত গ্রন্থ বা গানের বই। জসীমউদ্দিন বেশ কিছু গান লিখেছিলেন, ঠিক আছে। সে গানগুলি তার জারি গান এই নামে গ্রন্থ আছে, জসীমউদ্দিনের মুর্শিদি গান নামে গ্রন্থ আছে, জসীমউদ্দিনের গানের পাড়, জারি গান, মুর্শিদি গান, গাঙের পাড় এই নামে তার সঙ্গীত গ্রন্থ। রঙ্গিলা নায়ের মাঝি, জি রঙ্গিলা নায়ের মাঝি। রঙ্গিলা নায়ের মাঝি কি জাতীয় রচনা? রঙ্গিলা নায়ের মাঝি কি জাতীয় রচনা? তাহলে রঙ্গিলা নায়ের মাঝি, গাঙের পাড়, মুর্শিদি, জারি গান এগুলো হচ্ছে জসীমউদ্দিন রচিত কি সঙ্গীত গ্রন্থ। রাখালি গান, জি জারি গান, মুর্শিদি গান, গাঙের পাড়, রঙ্গিলা নায়ের মাঝি, রাখালি গান এগুলি জসীমউদ্দিন রচিত সঙ্গীত গ্রন্থ। আর জনপ্রিয় গান দু একটা লিখে নেবেন। জসীমউদ্দিনের অনেক গান খুবই বিখ্যাত, আপনি শোনেন কিন্তু জানেন না যে জসীমউদ্দিনের লেখা। জসীমউদ্দিনের এমন কিছু গান আছে অতি বিখ্যাত, আপনি জানেন এই গানগুলি জানেন কিন্তু জানেন না যে সেগুলি কি জসীমউদ্দিনের লেখা, ঠিক আছে। জি আমার সোনার ময়না পাখি কোন দোষেতে উইড়া গেলা রে, এ দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। গান আছে না? দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি, দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি, এ জীবন যাবার কালে রে পাখি রে, এ জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। শুনে নাই যে এই গান। নিশীথে যাইও ফুল বনে রে ভুমরা, নিশীথে যাইও ফুল বনে, তুমি নিশীথে যাইও ফুল বনে রে ভুমরা, নিশীথে যাইও ফুল বনে, আমি জ্বালাইয়া চান দেহের বাতি, আমি জেগে রব সারা রাতি গো, আমি কব কথা শিশিরের রোশনে রে ভুমরা, নিশীথে যাইও ফুল বনে। জি জসীমউদ্দিনের বিখ্যাত গান। আমার গলার হার খুলে নে ও গো
ললিতে আমার গলার হার খুলে নে ওহ গো ললিতে। গলার হারের কি আর শোভা আছে, যার শোভা তার সঙ্গে গেছে গো। গলার হারের কি আর শোভা আছে, যার শোভা তার সঙ্গে গেছে গো। আমি কি বলবো আর, বন্ধু বিনে আমার প্রাণ বাঁচে না সখী রে ওহ গো ললিতে। আমার হার কালা করলাম রে, হরে আমার দেহ কালার লাইগা রে। আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। মনরে হাইলা লোকের নাঙল বাঁকা, জহনম বাঁকা চাঁদ রে, জহনম বাঁকা চাঁদ। তাহার চাইতেও অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতেও অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে। টিড়ি ডিং ডিং ডিড়ি ডিং ডিং আমার হার কালা করলাম রে। বুঝলেন? এইসব গান প্রাণ জুড়ানো, মন মাতানো, ঘুম হরণ করে। সব গানকার জসীমউদ্দিনের। জি। আমায় এত রাতে কেনে ডাক দিলি, প্রাণ কোকিলা রে। আমায় এত রাতে কেনে ডাক দিলি। তাই না? কৃষ্ণ ডাকছে রাধাকে, রাধা গান গাচ্ছে। নিভা ছিল মনের আগুন, জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে। আমায় এত রাতে কেনে ডাক দিলি। টিড়ি টিং ডিং টিড়ি টিং টিং মনরে হে। জি, এত রাতে, তাই না? আপনারা তো আমাকে গান গাবেন যে স্যার এত রাতে কেন ডাক দিলেন, হ্যাঁ, ক্লাস করানোর জন্য। আরো অনেক গান। ওহো আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওহো আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। জি। হ্যাঁ, তো অনেক গান, আরো অনেক অনেক গান, অনেক অনেক গান, গান বলে শেষ করা যাবে না। এই গানগুলি অনেক জনপ্রিয় এখনো। বাংলাদেশের যে রেডিওগুলি, সরকারি যে রেডিও, যে বাংলাদেশ বেতার, এগুলো থেকে রাতে দেখবেন জসীমউদ্দিনের সমস্ত গানগুলি কি এখনো হয়। তো যাই হোক, জসীমউদ্দিনকে নিয়ে কিছু কথা বলবো। জসীমউদ্দিনের কোন কোন ডিগ্রি জসীমউদ্দিন অর্জন করেছিলেন একটু লিখে নেন। জসীমউদ্দিন 1974 সালে 21 বাংলা একাডেমি পুরস্কার পান। 1974 সালে জসীমউদ্দিন বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এবং যেটি তিনি প্রত্যাখ্যান করেন। জি, তো খুব গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে রাখেন যে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।
জসীমউদ্দিনকে 1974 সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় এবং সেই বাংলা একাডেমি পুরস্কার জসীমউদ্দিন কি করেছিলেন? জসীমউদ্দিন প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান, বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। জি, 1974 সালে। 1976 সালে তাকে 21শে পদক দেওয়া হয়। 1976 সালে, জি, 21শে পদক। আর 1978 সালে মরণোত্তর কি? মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার, মরণোত্তর। 1974 সালে বাংলা একাডেমি পুরস্কার, যে পুরস্কারটি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। 1976 সালে তাকে 21শে পদক দেওয়া হয় এবং 1978 সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। জি, আর 1969 সালে ডিলিট ডিগ্রি লাভ করেন। ডিলিট কোথা থেকে? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। 1969 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কবিকে ডিলিট উপাধি দেওয়া হয়। কেন প্রত্যাখ্যান করেছিলেন? যে উনি আশা করেছিলেন আরো আগে তাকে দেওয়া হবে। জি, আশা করেছিলেন যে আরো আগ থেকে অনেক দিন ধরে আশা করেছিলেন, তাকে বাদ দিয়ে অনেক অগামগা জগা কবিকে দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি। এই রাগে দুঃখে ক্ষোভে, বোঝেন নাই? জি, জসীমউদ্দিন অনেক দিন থেকেই এই বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু তার আগে অনেক অখ্যাত কবিদেরকে দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি। এই জন্য তিনি ক্ষোভে দুঃখে রাগে অভিমানে ত্যাগ করেছিলেন বাংলা একাডেমি পুরস্কার। জসীমউদ্দিন বাংলাদেশের খুব রেয়ার কবিদের একজন, যার কবিতা, কবি যখন ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন তার কবিতা টেক্সট বুক বোর্ডের বই পাঠ্য। শুনেন, বাংলাদেশে একমাত্র কবি, বাংলাদেশে একমাত্র কবি যার কবিতা কবি নিজেই যখন ছাত্র তার কবিতা পাঠ্য বইয়ে স্থান পেয়েছে, পাঠ্য বই। ঠিক আছে, জসীমউদ্দিনের কবর কবিতাটি কবি যখন কলেজে পড়তেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলেন। কবি ইন্টারমিডিয়েট পড়েছেন কোথা থেকে? ফরিদপুর রাজেন্দ্র কলেজ। বুঝতে পারলেন? জসীমউদ্দিন ফরিদপুর রাজেন্দ্র কলেজে, কেউ আছেন কিনা জানি না, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছেন। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় কি? বাংলা সাহিত্যে MA করেছেন। তো কবি যখন রাজেন্দ্র কলেজে, ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র, তখন তিনি কবর কবিতাটি লিখেছিলেন এবং 118 লাইনের এই বিখ্যাত কবিতাটি কবি জসীমউদ্দিন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন দীনেশচন্দ্র সেনের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য আশুতোষ মুখার্জির পৃষ্ঠপোষকতায় তার কবর কবিতা, জসীমউদ্দিনের সবচেয়ে জনপ্রিয় কবিতা, সবচেয়ে জনপ্রিয় কাব্য না, কিন্তু সবচেয়ে জনপ্রিয় কাব্য বা শ্রেষ্ঠ কাব্য হচ্ছে তার নকশিকাঁথার মাঠ, কিন্তু সবচেয়ে জনপ্রিয় কবিতার নাম কি? কবর। তো জসীমউদ্দিনের কবর কবিতাটি কবির ছাত্র অবস্থাতেই কি টেক্সট বুক বোর্ডের পাঠ্য তালিকায় কি স্থান পায়। ঠিক আছে, জি। তো জসীমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ছাত্র থাকা অবস্থায় তার সাহিত্য সংস্কৃতির সাথে তার যোগসূত্র ঘটে এবং তিনি দীনেশচন্দ্র সেনের সহযোগিতা পান এবং তিনি, আপনারা জানেন যে ময়মনসিংহ গীতিকার সংগ্রহের সাথে যুক্ত ছিলেন, তাই না? এইভাবে তিনি আস্তে আস্তে সাহিত্য জগতে চলে আসেন আর কি। হ্যাঁ, আপনাদের সাথে তো আড্ডা দিতেই চাই, গানে আড্ডা দিতে চাই, গল্পে আড্ডা দিতে চাই, কিন্তু সুযোগ তো পাই না, তাই না? পৃথিবী পরিস্থিতি দিন দিন যত কঠিন হয়ে যাচ্ছে, আড্ডা তো দূরে থাক, দেখা সাক্ষাৎই সারা জীবন হবে কিনা, তাই না? জি। আপনাদের সাথে তো একদিন আড্ডা দিতে চেয়েছিলাম, জি, তো সেটি আর হচ্ছে না, তো ইনশাল্লাহ। তো যাই হোক, এইভাবে তো জসীমউদ্দিনের আমরা একটু শেষে আসতে চাই যে জসীমউদ্দিন, জি, তার একজন কন্যার নাম আপনারা একটু লিখে রাখেন, হাসনা। হাসনা, যদিও তার নাম ছিল
হাসনা বেগম, কিন্তু পরে এই মহিলার নাম হয় হাসনা মওদুদ। জি, তিনি আমাদের বিখ্যাত মন্ত্রী মওদুদ আহমেদের স্ত্রী। তাহলে মওদুদ আহমেদ জসিমউদ্দিনের জামাই, আমাদের যে মারা গেলেন রাজনীতিবিদ মওদুদ আহমেদ, বিএনপির, জাতীয় পার্টির, আওয়ামী লীগের এমন কোনো দল নাই যে তিনি মন্ত্রিত্ব পাননি, সেই কৃতি মন্ত্রী আর কি। সব দলের মন্ত্রী মওদুদ আহমেদ জসিমউদ্দিনের জামাই, আর জসিমউদ্দিনের মেয়ের নাম ছিল হাসনা বেগম। মওদুদ সাহেবের সাথে বিয়ে হয়, তার নাম হয়ে যায় হাসনা মওদুদ। হাসনা মওদুদ, জি। তো এই হাসনা মওদুদ তিনিও সাহিত্যিক, এবং তিনি আমাদের জানেন যে চর্যাপদের আধুনিক সময়ে সে ইংরেজি অনুবাদ করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ইংরেজি অনুবাদ করেছেন চর্যাপদের, আর এই হাসনা মওদুদ তিনিও পরবর্তীতে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেছেন। জসিমউদ্দিনের বাড়ি আছে, আপনারা জানেন যে এখনো আছে আমাদের ঢাকা শহরে, আমাদের কমলাপুর রেল স্টেশনের পাশে, কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে জসিমউদ্দিনের বাড়ি। যদিও জসিমউদ্দিন নাই, কিন্তু তার বাড়িটা এখনো আছে। জি, সুচয়নী, বাড়ির নাম কি? সুচয়নী। আর জসিমউদ্দিন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, এই তথ্যটি অনেকে জানেন না। জসিমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কিছুদিন গবেষক হিসাবে যুক্ত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক পদে যোগদান করেছিলেন, কিন্তু এই চাকরি বেশি দিন করেননি। পরবর্তীতে তিনি পাকিস্তানের তথ্য অধিদপ্তরে চাকরি নেন। পাকিস্তানের তথ্য অধিদপ্তরে এডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার। জসিমউদ্দিন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক পদে যোগদান করেন, এবং সেখানে কিছুদিন চাকরি করার পরে তিনি পাকিস্তান সরকারের তথ্য অধিদপ্তরের অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার এএসপিও অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার এই পদে তিনি কি চাকরি করেন পাকিস্তান সরকারের তথ্য অধিদপ্তরে, এবং এই পদে তিনি ছিলেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে যখন রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দেওয়া হয়েছিল রেডিও থেকে টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত, তখন জসিমউদ্দিন কিন্তু তার বিরোধিতা করেছিলেন। একসময় পাকিস্তান আমলে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল। জসিমউদ্দিন সেই রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান সরকারের চাকরিরত অবস্থায় সাহিত্য লেখালেখি করেছেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য লিখেছেন, ছদ্মনাম নিয়ে, যদিও তুজাম্বর আরি নাম নিয়ে, তবুও তিনি পাকিস্তানের সরকারের চাকরি করা অবস্থাতে কি পাকিস্তানের সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন। তো 1976 সালে আমাদের এই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জসিমউদ্দিন মৃত্যুবরণ করেন কত সালে? 1976 সালের 13 মার্চ ঢাকায়। তিনি শেষ জীবনে ঢাকায় স্থিত হয়েছিলেন আর কি। আবার বলছে কমলাপুর রেল স্টেশনের পাশে তার সুচয়নী নামে বাসভবন এখনো আছে। 1976 সালের 13 মার্চ ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তো জসিমউদ্দিন নিয়ে আমরা আর পড়াশোনা খুব বেশি আগাবো না। জসিমউদ্দিন এখন ওই যে কাহিনীটা বলে শেষ করবো, যে আমার যেটি বলার আছে জসিমউদ্দিনকে নিয়ে, সেটা হচ্ছে নকশিকাঁথার মাঠের কি কাহিনী। তো একটু বলে আমি আজকের ক্লাসটি শেষ করবো ইনশাল্লাহ। এটা কি নাই, নেট নাই নাকি? দেখেন তো একটু, একটু নেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল, কি সমস্যা হচ্ছে একটু দেখেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন গল্প করতে চেয়েছি, তাই না, তোমাদের সাথে নকশিকাঁথার মাঠ। হ্যাঁ, একটা পুনর্মিলনী তো আমরা করতে চাই, সবাই আপনারাও চাচ্ছেন, আমিও চাই, কিন্তু আসলে যে অবস্থা, ঘর থেকে তো বের হতে দিবে না, শাটডাউন, তাই না? তাইলে কেমনে যাব বলেন? হ্যাঁ, সবাই মিলে একটা ট্যুর করা যেত। কবর কবিতাটি আমার কণ্ঠে শুনতে চান?
আচ্ছা, কাহিনীটা বলে নেই, নকশিকাঁথার মাঠের কাহিনীটা একটু বলে ফেলে। জি, আচ্ছা, নকশিকাঁথার মাঠের নায়কের নাম কি? নায়ক রূপাই। নায়ক রূপাই। নায়িকাকে সোনা, সাজু। সাজু বা সোনা। তাহলে সোনার সাথে রূপার প্রেম, বুঝতে পারলেন? সোনা রূপার প্রেম। নকশিকাঁথার মাঠ কাব্যের উপজীব্য বিষয় কি? গ্রামীণ সহজ সরল জীবন এবং সহজ সরল দুই ভীরু কিশোর কিশোরীর প্রেম। সোনা এবং রূপার প্রেম। সোনা এবং রূপার বাড়ি একই গ্রাম, কিন্তু দুটি পাড়া। সোনা রূপার বাড়ি একই গ্রাম, দুটি পাড়া। যেই দুটি পাড়ার মাঝখানে কি শুধু একটা মাঠ। জি, এই পারে রূপার বাড়ি, এই পারে সোনার বাড়ি, মাঝে একটা মাঠ। তো সোনা রূপার সাথে প্রথম সাক্ষাৎ হয় বদনা বিয়ের গানে। সোনা রূপার প্রথম সাক্ষাৎ ঘটে বদনা বিয়ের গান। বদনা বিয়ের গান বোঝেন? বদনা বিয়ের গান কোনো গ্রামে বলে ব্যাঙের বিয়ের গান, কোনো আমাদের গ্রামে বলে পানি মাঙার গান। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা, মেঘরাজা তোর ঘুমাই রইছে পানি দিব কেডা, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। এই গান গেয়ে গিয়ে বৃষ্টি প্রার্থনা করাকে বলা হয় বদনা বিয়ের গান, পানি মাঙার গান। জি, প্রচন্ড খরতাপ, যখন বৃষ্টি হয় না অনেক দিন, মাঠঘাট ফসল পুড়ে যায়, তখন কি এই গান গেয়ে গিয়ে আমরাও ছোটবেলায়, আমি নিজেই গিয়েছি, মনে আছে আমার ছোটবেলায় যখন বৃষ্টি হয় না, তখন এগুলো গিয়ে গিয়ে গ্রামের আমরা ছেলেপেলে দলবল বেঁধে কি করতাম, বাড়ি বাড়ি গিয়ে এগুলো গান গাইতাম। আর বাড়ির মহিলারা ওই পানি নাই, তারপর একটু করে পানি গায়ে ঢেলে দিত, আমরা কাদার মধ্যে গড়াগড়ি খাইতাম। এবং শেষে চাল ডাল, একটু পেঁয়াজ, একটু আলু এগুলো দিত। এগুলো নিয়ে এসে গ্রামের কোনো একটা নির্জন জায়গায় কি এগুলো দিয়ে রান্না করে খাওয়া হতো। এবং দেখা গেল যে খাওয়া দাওয়া চলছে বা রান্নার আগে বৃষ্টি চলে আসছে। যদি বৃষ্টি আসে তাহলে বুঝতাম যে আমাদের পানি মাঙাটা সার্থক হয়েছে। আর বৃষ্টি যদি না আসতো তাহলে বুঝতাম যে পানি মাঙাটার মধ্যে কি ভেজাল আছে, আল্লাহ পানি মাঙাটা মানে কবুল করেননি আর কি, বুঝতে পারলেন? এবং কাকতালীয়ভাবে এমন হয়েও যেত, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, আমরা সব নিয়ে গিয়ে রান্না বাড়া করছি, খাবো, হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি, তেমন হতো আর কি। তো পানি মাঙার গান আর কি, পানি গায়ে ঢেলে দেয়, গড়াগড়ি করে। জি, এবং শেষে কিছু জিনিসপত্র দেয়। তো এসে সোনা, সোনা তথা সাজু তার বান্ধবীদের নিয়ে, সখীদেরকে নিয়ে রূপাদের পাড়ায় এসেছে সে বদনা বিয়ের গানে। বদনা বিয়ের গানে প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে, গান গাচ্ছে, সবাই হয়তো একটু করে কিছু দিচ্ছে। এইভাবে করতে করতে রূপার বাড়িতে আসে। রূপার বাড়িতে যখন আসে, রূপার বাড়িতে যে আসে, রূপার দু চোখ বিঁধল গিয়ে সোনার চোখে হাই। রূপার দু চোখ বিঁধল গিয়ে সোনার চোখে হাই। যেই না রূপার বাড়িতে গেল, রূপা আর সোনার দুই চোখ কি একদম মিলে গেল। সোনার দু চোখ বিঁধল গিয়ে রূপার চোখে হাই। সোনাও তাকায় রূপার দিকে, রূপাও তাকায় সোনার দিকে। আহ, ঠিক আছে। তো এমনই মেয়ে, জসীমউদ্দিন বলছে, মেয়ে তো নয় যেন হলদে পরীর ছা। সোনা সাজু কেমন, মেয়ে তো নয় যেন হলদে পাখির ছা, ডানা পেলেই উড়ে যাবে ছেড়ে মোদের গা। তো সেই মেয়েটির দিকে রূপা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক সময় গান শেষ হয়, রূপার মা সোনা মুগের ডাল চাল দেয়। রূপা অতটুকুতে খুশি হয় না, আরো বেশি করে তাকে দিয়ে দেয়। তারপর ওরা নিয়ে চলে যায়। এবার যেতে যেতে রূপা তো তাকিয়ে আছে, মেয়েটি তাকায় না। কিছু দূর গিয়ে মেয়েটিও তাকিয়েছে, যেই না তাকিয়েছে রূপায়ও তাকিয়েছে। এইবার রূপায় বুঝে নিয়েছে যে কাজ কি,
হয়ে গেছে, তাই না? মেয়েটিও তাকিয়েছে, চলে যাচ্ছে, যেতে যেতে পিছন ফিরে তাকিয়েছে, রূপায়ও তাকিয়েছে। এইবার চার চোখের মিলন ঘটে গেছে। এবার মেয়েটি চলে গেল। এবার রূপায়ের আর মন বসে না, ভালো লাগে না, অস্থির লাগে, খালি খালি লাগে। রূপায় বেচারা কি করবে? এই মাঠ পাড়ি দিয়ে, এই মাঠের পিছনে সোনাদের বাড়ির পাশে তাদের একটি জমি আছে, ক্ষেত এবং বাঁশঝাড়। রূপায় কি করে? কোনো কাজ না থাকলে একটা দা হাতে করে ওই বাঁশঝাড়ে গিয়ে এমনি বাঁশ কাটে। কোনো কাজ নাই, বাঁশ কাটছে। বাঁশ কাটা আসলে কি উপলক্ষ? লক্ষ্যটা কি? ওই মেয়েটি যদি বের হয় এবং মেয়েটির বাড়ির আশপাশে ঘুরঘুর করে, সত্যি সোনা একসময় বের হয়, তাদের চোখে চোখে কথা হয়, মুখে কোনো কথা হয় না, তাকিয়ে আছে। হঠাৎ করে সোনা সাজুর মা বাড়ি থেকে বের হয়ে দেখে যে ধিঙ্গি মেয়ে, ধাড়ি মেয়ে বাইরে বেরিয়ে একটা ছেলের দিকে তাকিয়ে আছে। এইবার প্রচন্ড বকা, বেয়াদ্দব ধিঙ্গি ধাড়ি মেয়ে, কেন তুই বের হয়েছিস? যা ঘরে যা। এবার বাড়ি চলে গেল সোনা। কিন্তু এই মহিলাটির রূপাকে দেখে মায়া হয়, জিজ্ঞেস করে, কোন গায়ের ছেলে তুমি? কেন এসেছো? কি করছো? বলছে, এটা তো আমাদের জমি, এটা আমাদের বাঁশঝাড়। তো বলছে, এটা তো আমার অমুক বুবুর। বলছে, হ্যাঁ, উনি আমার মা। এইবার খালা বলছে, হ্যাঁ, তো আমার বুবু, আমার বোন হয়, আমার দূর সম্পর্কে পাড়াতো বোন। বলছে, তাহলে তো তুমি আমার খালা। তো বলছে, ঠিক আছে, তাহলে চলো বাবা, তুমি এত দূর এসছো, আমাদের বাড়ি চলো। এবার রূপাকে নিয়ে সোনার মা বাড়িতে নিয়ে গিয়ে বসায়, মুড়ি নাড়ু খেতে আপ্যায়ন করে। এবার তারপরে রূপায় চলে যায়। এবার রূপায় মাঝে মাঝে এলে খালার সাথে দেখা করে। বুঝলেন না, খালার সাথে না দেখা করে ভালো লাগে? খালার সাথে দেখা করে, খালা তোমার কথা খুব মনে পড়লো, তাই এলাম। কখনো পাশ দিয়ে যাচ্ছিলাম, বলছে পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খালাকে একটু দেখে যাই। কখনো মেলায় যাই, মেলায় গিয়ে খালার জন্য মুড়ি নাড়ু চিড়া কিনে নিয়ে আসে। কখনো মেলা থেকে কি একটা হয়তো বাজু কিনে নিয়ে আসে, বাজু একটা মল কিনে নিয়ে আসে, কখনো চুড়ি, কখনো ফিতা কিনে নিয়ে আসে। বলে যে আমার তো বোন নেই, সোনা আমার বোনের মতোই, ওর জন্য নিয়ে এলাম। তো এইভাবে বুঝতেই পারছেন, কুসকুস হতে ঘটনা ঘটে। এই কিন্তু গ্রামে আস্তে আস্তে কানাকানি রুটে যায় যে ওই যে শেখের বাড়ি সুরিশ সাজু আর কি এই রূপায়ের ঢলাঢলি চলতেছে, ঢলাঢলি। বুঝতে পারলেন? গ্রামে গ্রামে বোঝেন তো, গ্রামের মানুষ কোনো ছেলে যদি কোনো উঠতি বয়সী মেয়ের বাড়িতে একটু ঘন ঘন যায়, তাহলে গ্রামে কানাকানি রোটে যায়, মানুষ বলে যে ঢলাঢলি করতেছে। তো কানাকানি রোটে যায় যে শেখের বাড়ির ওই ছুরি সাজুর সাথে ওই পাড়ার রূপায়ের কি ঢলাঢলি চলতেছে। এবার গ্রামের কুটনি কিছু মহিলা থেকে, কুটনি মহিলা রূপার মাকে গিয়ে বলছে, হ্যাঁ ও রূপার মা, হ্যাঁ তুই কি করিস? দেখ তোর সে ছেলে সাজু, ওই সে নাকি বানাই দিছে শেখের ছুরিরে বাজু। ও রূপার মা, তোর ছেলে যে সাজু, তোর ছেলে সে সাজু, শেখের ছুরি সোনারে গড়াই দিছে বাজু। বলছে, তাই নাকি? আমি তো জানি না বুবু। বলছে, ওরে আল্লাহ, তুই কি করিস? তোর দেখ, তোর ছেলের মাথা খায় ফেলেছে ওই ছুরি সাজু, তোর বেটা আর নাই, তোর বেটার মাথা কি খায় নিছে ওই শেখের বেটি, ওই মাগি সাজু। এইবার তো রূপায়ের মা প্রথমে বিশ্বাস করে না, সি আমার ছেলের নাক চিপলে এখনো দুধের গন্ধ পায়, আর তোমরা এসব কি বলছো? তোমাদের কি এতটুকু খারাপ লাগে না? আমার ছেলে এত সহজ সরল বোকা শোকা ছেলে, আমার ভালো ছেলে, যে ছেলের নাক টিপলে দুধের গন্ধ পায়, তোমরা এই কথা বলছো? সবাইকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এক সময় রূপায় মাঠের কাজ ফিরে আসে। এবার মা লক্ষ্য করে দেখে, সত্যিই তো রূপায় আমার আগের রূপায় নেই। রূপায়ের মধ্যে কেমন যেন একটা চঞ্চলতা, একটু কেমন যেন উদাসীন, মাঝে মাঝে উদাসীন হয়ে থাকে, কাজে কামে ভালো মন নেই। এইবার মা টের পায় যে আসলে এই কিছু একটা কুসকুস হতে হয়, ছেলের যে তার কিছু একটা হয়েছে, মা এতদিন বোঝেনি। এবার বুঝতে পেরেছে যে ছেলের মনে কিছু একটা কি উদাস উদাস ভাব। কি করবে? আর এদিকে গ্রামে কানাকানি রটে গেছে যে সি 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 সি, কি শরমের লজ্জার কথা, ওই এই গায়ের রূপা আর ওই শেখের বাড়ি, তাই না, ছুরি ডাঙর ছুরি সোনার সাথে কি ঢলাঢলি, সি সি, এই গ্রামে আর থাকা যাবে না। তো যা কি করা যাবে? এই খবর পেয়ে ঘটক, দুখাই ঘটক, চরিত্রটা মনে রাখবেন, দুখাই ঘটক চলে আসে
রূপার মায়ের বাড়িতে এসে বলছে, ও রূপার মা তুমি কি করো, দেখো তোমার ছেলেকে নিয়ে কি সব ঢলাঢলি, তুমি ছেলেকে আর এইভাবে কতদিন এইভাবে জোয়ান ছেলেকে ধরে রাখবা, বিয়ে দিতে হবে না? তো বলছে বিয়ে তো দিতে চাই, বিয়ে দিব কেমনে বলো, গ্রামে তো কলঙ্ক উঠে গেল। বলছে কাঁটা দিয়ে তুলতে হবে কাঁটা, নিন্দা যারা করে তাদের মুখে পড়বে ঝাঁটা। দুখাই ঘটক বলছে রূপার মাকে, কাঁটা দিয়েই তুলতে হবে কাঁটা, নিন্দা যারা রটায় ওদের মুখে পড়বে ঝাঁটা। মানে কি? মানে হলো যে ওই মেয়ের সাথে বিয়ে দিতে হবে, তাহলে বিয়ে যদি দেওয়া যায় তাহলে যারা নিন্দা রটায় তাদের মুখে ঝাঁটা পড়বে। ভালো বুদ্ধি। এইবার ঘটক দিয়ে পাঠানো হলো। সোনার বাবা নাই, শুধু মা। ঠিক আছে, রূপারও তাই, দুজনেরই পিতা পিতৃহীন, শুধু মা আছে। তো যাই হোক, ঘটকের মাধ্যমে বিয়ে শাদী ঠিক হলো। বিয়ে ঠিক হয়ে রূপার মা দাওয়াত দিল কাদেরকে? ওই সমস্ত কুটনীদেরকে। আগে যারা ঢলাঢলি নিয়ে কুৎসা ওঠাতো তাদেরকে দাওয়াত দিল যেন তারা উচিত জবাব পায়, তাই না? বিয়ে হয়ে গেলে তো সমস্যা নাই, বিয়ে হলে আর ঢলাঢলির কি আছে। তো যাই হোক, বিয়ে বাড়ির নানান কিছু আছে, খুবই দারুণ, পড়বেন। আসলে এত চমৎকার কাব্য, গল্প করে মুখে বলে বোঝানো যাবে না, কি যে দারুণ। বিয়ে বাড়িতে কি ঘটনা ঘটে, কলার গাছ দিয়ে কি করে বিয়ের বাড়ির গেট সাজানো হয়, রঙিন ফুল টুল, তাই না? কাগজ কেটে কেটে গেট সাজানো হয়, জামাইকে বসানো হয়, বিভিন্ন রকম গ্লাসে শরবত দেওয়া হয়, জানেন তো? চিনির শরবত, গুড়ের শরবত, তারপরে কি হলুদের শরবত, মরিচের শরবত, তারপরে গ্রামে যে নাড়া পাওয়া যায়, ধানের নাড়া, সে নাড়া ভিজিয়ে রেখে যে লাল পানি, সেটা শরবত, গরুর মুত রাখা হয় একটা গ্লাসে, জামাইকে বসিয়ে দেওয়া হয় যে জামাই কোনটা আগে নেয়, জামাই টেস্ট। জামাই যদি ভালো গ্লাস নেয়, চিনির বা গুড়ের শরবত নেয়, তাহলে জামাইয়ের লোকজন খুব খুশি, বলছে দেখো আমাদের কি মাল, ভালো জিনিসটাই চেনে, ভালো মালটাই চেনে। হঠাৎ করে দেখা গেল জামাই ভুলক্রমে গরুর মুত নিয়ে ফেলেছে শরবত মনে করে, বা ওই যে বুঝতে পারলেন, পোয়াল গাজানো পানি নিয়ে ফেলেছে। এইবার মেয়ের বাড়ির লোকজন খুশি, বলছে এই দেখ জামাই কি গাধা, এই জামাই কিছু জানে না, একবার মগা জামাই, অগা মগা জামাই। মেয়ের বাড়ির লোকজন এবার হাততালি দেয়, কারণ জামাই মুখে নিয়ে কি ফেলে দেয়। তো এইভাবে এই যে হাস্যরস। তারপরে সুটকেসে করে জিনিসপত্র নিয়ে যেত মেয়ের বাড়ির জন্য, স্যান্ডেল নিয়ে এসছে, মানে মেয়ে পক্ষ চাইতো ছেলে পক্ষকে ছোট করবে, আর ছেলে পক্ষ চাইতো কি মেয়ে পক্ষদেরকে ছোট করবে। এইভাবে মেয়ে পক্ষ আর কনে পক্ষ আর বর পক্ষের মাঝে কি কে কার চেয়ে বড়, কাদের বংশ বড়, কাদের বেশি আভিজাত্য, ইত্যাদি ইত্যাদি নিয়ে যে কি কায়জা, তাই না? কি ধরনের কথাবার্তা হতো। তো যাই হোক, বিয়ে হয়ে গেল। আমি খুব বিস্তৃত ঘটনায় যাচ্ছি না। বিয়ে হয়ে গেল, সোনাকে বিয়ে করে রূপা চলে গেল। এবার সোনা রূপার কি সুন্দর সংসার। সারাদিন তারা মাঠে ঘাটে কাজ করে, কৃষক, রাখাল রূপা, তাই না? এই গায়ে এক রাখাল ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, জালিলাউয়ের ডগার মতন বাহু দুখান সরু, তার সাথে কে মাখায় দিছে নবীন তৃণের তরু। সে রাখাল রূপা সারাদিন মাঠে ঘাটে কাজ করে, আর সোনা কাজ করে বাড়িতে। কিন্তু সন্ধ্যার পর রাত যখন গভীর হয়, তখন উঠানের মাঝখানে রূপা বসে বাঁশি বাজায়, আর সোনা তার কোলে মাথা রেখে শুয়ে থাকে। এই সময়টুকুর জন্য তারা অপেক্ষা করে কখন সংসারের কাজ শেষ হবে। বুঝতে পারেন, সারাদিন ধান লাগায়, ধান নিড়ায়, ধান কাটে, বাসায় নিয়ে এলে কি করে, রাতে আবার সেই ধান মলন মলানো হয়। মলন মলা, গরু দিয়ে কি ধানের মলন মলানো হয়। সেই মলন মলানো শেষে আবার সারা রাত ধরে সেটাতে ধান বের করা হয়, ধান ঝাড়া হয়, ধান কি করা হয়, পানিতে ভিজায় রাখা হয়, ভোরবেলা সিদ্ধ করা হয়। কৃষকের বউ সোনার অনেক কাজ, কৃষক রূপার যেমন অনেক কাজ, কৃষক বধূ সোনারও অনেক কাজ। কিন্তু সারাদিন সারা রাতের কর্মব্যস্ততার ভিড়ে তারা কখনোই ফুসরত একটু পায়, যখন দুজন একাকার হয়ে যায়। আর এদের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটুকু? রূপার একটা সুন্দর বাঁশি আছে, রূপা সে বাঁশি বাজাবে গভীর রাতে, আর সোনা রূপার কোলে মাথা রেখে কি সেই বাঁশির শব্দ শুনবে। এইভাবে দুঃখে, কষ্টে, আনন্দে, বিরহে, প্রেমে তাদের দিন কাটতে থাকে। হঠাৎ করে একদিন সোনা রূপা শুয়ে আছে তাদের ঘরে। ভোরবেলা এসে একজন ডাকছে, ও রূপা তুই করিস কি রে,
এখনো তুই রইলি শুয়ে, বনগে ওরা ধান কেটে নেয় গাজনা সরের খামার ভুয়ে। সোনা রূপা রাতে ঘুমিয়েছে, ভোরবেলা এসে একজন ডাকছে, ও রূপা তুই করিস কি রে, এখনো তুই রইলি শুয়ে, বনগে ওরা ধান কেটে নেয় গাজনা সরের খামার ভুয়ে। কি কহিলা বসির মামু, গর্জের উপায় হাঁক ছাড়িয়া, গর্জের উপায় হাঁক ছাড়িয়া, আগুন ভরা দুচোখ হতে গোলা বারুদ যায় উড়িয়া। কোথায় রল রহম শেখার, কোথায় রল রহম চাষা, সমীর শেখার কামার মিয়া, সোদ পাড়ার খাড়া কোথায়, কাজীর পরে আন্ডাকিয়া। বনগে ওরা ধান কেটে নেয় থাকতে মোরা গফর গায়ে, এই কথা শোনার আগে মরিনি কেন গোরের ছায়ে। উঠল রূপায় হাঁক ছাড়িয়া, আগুন ভরা দুচোখ হতে গোলা বারুদ যায় উড়িয়া। বনগে ওরা ধান কেটে নিয়ে যাচ্ছে গাজনা সরের খামার ভুয়ে। বনগেও নামক একদল লোক এসে গফর গায়ে এসে কি করছে, গাজনা সরের খামার ভুয়ে। বুঝেন, সর নিয়ে দলাদলি হয় এখনো পাবনা সিরাজগঞ্জের কিছু কিছু এলাকায়। এখনো কি সরের ধান কাটা নিয়ে সরের জমিনে বিরোধ হয়, মারামারি হয়, লাঠি সোটা সরকি বল্লম নিয়ে। দেখেন না মাঝে মাঝে ফেসবুকে? জি, এই 2021 সালে আধুনিক যুগে আছে, আজ থেকে 20-30 বছর আগে এটা খুবই ছিল। বুঝতে পারলেন? তো এই যে এবার ডাকলো, কোথায় রল রহম চাচা কলম শেখার সমীর মিয়া, সোদ পড়ার খাড়া কোথায়, কাজীর পরে আন্ডাকিয়া। বনগে ওরা ধান কেটে নেয় থাকতে মোরা গফর গায়ে, এই কথা শোনার আগে মরিনি কেন গোরের ছায়ে। আমি বেঁচে থাকতে, গফর গায়ের লোক বেঁচে থাকতে বনগে ওরা ধান কেটে নেয়, এই কথা শোনা আমার মরণ হলো না কেন? রূপায় খুব বড় মাপের কি লাঠিয়াল। এইবার রূপায় সাং থেকে সরতি বের করলো, বল্লম বের করলো, করে বাই বাই করে ঘোরাতে লাগলো এবং মুখে কি করে বল দিতে লাগলো। সব গায়ের লোক এসে রূপায়ের বাড়িতে জড়ো হলো। এবার লাঠি, বল্লম, সরকি, রামদা নিয়ে সবাই চলে গেল সেই মাঠে গাজনা সরের খামার হয়ে। বনগে ওদের সাথে প্রচন্ড লড়াই হলো, মারামারি হলো। এইবার বীর রূপাই নায়ক, হিরো, বোঝেন নাই? হিরো তো সেই হিরোর অসীম ক্ষমতা। হিরো একাই সবার মাথা ফাটিয়ে এমন করে মাথায় বাড়ি দিল, তরমুজের মতো মাথা ভাগ লাল হয়ে গেল। একটা করে মাথায় বাড়ি দেয়, ফটাস করে তরমুজের মতো ফেটে চৌচির হয়ে যায়। এইভাবে রূপাই 50-60 জনকে একাই কি মাথা ফাটিয়ে দিল। বনগে ওরা এক সময় পালিয়ে গেল। বনগে ওরা পালিয়ে গেল। এবার গফর গায়ের লোকজন গফর গায়ে ফিরবে, কিন্তু খবর হয়ে গেল যে পুলিশ এসেছে গ্রামে। ওই যে বনগে ওরা গিয়ে মামলা করে দিয়েছে, লাঠালাঠি অনেক মানুষ মারা গেছে। এবার পুলিশ ধরতে এসেছে, আর প্রধান আসামিকে প্রধান আসামি রূপাই। এবার রূপাই আরো কিছু মানুষের সাথে এবার ফেরার হয়ে গেল, পুলিশের ভয় ফেরার হলো। ফেরার মানে বোঝেন তো, চলে গেল গ্রাম ছেড়ে। গ্রামে আর গেল না, চলে গেল। এইদিকে সোনা রূপার জন্য প্রতীক্ষা করে, তার আর ভালো লাগে না, বিরহে পড়ে যায়। রূপা বিরহে পড়ে যায়। বিরহ মানে বোঝেন তো, এখনকার যুগের মেয়েদের মতো বানানো বিরহ না বানানো বিরহ না, জি, রিয়েল বিরহ। খায় না। কেন খায় না? যে স্বামী আমার খেয়ে আছে না খেয়ে আছে, কি করছে, কোথায় কেমন আছে, কেমন করে আমি এই খাবার মুখে দিব। খাবার সামনে নিয়ে এই খাবার মেয়েদের মুখে উঠতো না। কেন? যে স্বামী খেয়েছে কিনা তা তো জানি না, কাজে আমি এই খাবার কেমন করে খাবো। খেত না, গোসল করতো না, জামা কাপড় চেঞ্জ করতো না, ঘুমাতো না। এই অবস্থাকে বলা হয় বিরহ। এই বিরহে অপেক্ষা করতে থাকে। দিন যায়, মাস যায়, বছর যায়। এক সময় কাঁদতে 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 রূপার মা মারা গেল। রূপার শোকে কাঁদতে কাঁদতে রূপার বৃদ্ধ মা মারা গেল। তখন কি করবে? সোনার মা সোনাকে বা সাজুকে তাদের বাড়িতে নিয়ে গেল। শ্বশুর বাড়ি থেকে কি করলো? তাদের বাড়িতে নিয়ে গেল। কিন্তু রূপার মানে সোনার দিন কাটে না। শেষে সোনার মা অনেক লোকজন পাঠিয়ে খোঁজ করার ব্যবস্থা করলো যে কোথাও রূপার খোঁজ পাওয়া যায় কিনা। এখনকার যুগের মতো আসলে কোনো মোবাইলও নাই, ইমেইলও নাই, ফেসবুক আইডিও নাই, ভাইবার, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছু নেই। কেমনে খুঁজে পাবে? লোকজন পাঠিয়ে কোথাও খুঁজে পেল না।
আসে না, বছর যায়, অনেকেই চলে এসেছে গ্রামের, কিন্তু রূপাই আসে না। কেউ কেউ বললো রূপাই কোথাও গিয়ে বিয়ে করেছে। আর কি আছে রূপাই? রূপাই কি এতদিন আছে? বিয়ে করে ফেলেছে। কেউ এসে খবর দিল রূপাই মারা গেছে, কেউ এসে খবর দিচ্ছে যে রূপাই নাই। কিন্তু সোনা সাজু কিছুতেই বিশ্বাস করে না। তো এইভাবে এক সময় সে কি করবে, কোনো কাজ নাই, স্বামীর সংসার নাই, কাজ কাম নাই, তখন সে কাঁথা সেলাই করতে বসলো। কাঁথা কাঁথা নকশি কাঁথা। সেই কাঁথায় সুইয়ের ফোড়ে সুতা দিয়ে সে ফুটিয়ে তুলতে লাগলো তার জীবনের সুখ দুঃখের কাহিনী। রূপাই কাঁধে লাঙল নিয়ে মাঠে যাচ্ছে, সে ফুটিয়ে তুললো সে কাঁথায়। রূপাই ধান কাটছে, ধান নিড়াচ্ছে, লাঙল দিচ্ছে, বুঝতে পারলেন? তারপরে রূপাই বাঁশি বাজাচ্ছে, সোনা তার কোলে শুয়ে আছে। তারপর তার বাসর ঘর, তাদের সংসার, তাদের ঘর, তাদের গরু, এইগুলি রূপাই তার জীবনের অতীত স্মৃতিগুলিকে শুয়ের ফোড়ের মধ্য দিয়ে তার কাঁথায় কাজ কাম বাদ দিয়ে সারাদিন কাঁদে, চোখের জল ঝরে, আর সে কাঁথা সেলাই করে। এইভাবে না খেয়ে বিরহে থাকতে থাকতে এক সময় কি মৃত্যুর কাছে চলে গেল। মাকে বলল, মা, সোনা তার মাকে বলছে, মা, আমি যদি মরে যাই, আমি তো আর বেশি দিন বাঁচবো না। রূপার শোকে, রূপার বিরহে জ্বরে আমি আর বাঁচবো না। তা আমি যদি মরে যাই, আমি জানি রূপাই একদিন একদিন আসবে। আমার রূপাই মরেনি, আমার রূপাই কাউকে বিয়েও করেনি, আমি জানি রূপাই আসবেই। কিন্তু আমি যদি মরে যাই, তাহলে আমার কবরের পরে নকশি কাঁথাটা বিছিয়ে দিও তুমি। কারণ রূপাই এসে যখন কাঁদবে, আচ্ছা, এই নকশি কাঁথাটা বিছিয়ে দিলে হবে, আমি কবরে শুয়ে শুয়ে এই নকশি কাঁথার দৃশ্যগুলি দেখবো, আমার জীবনের অতীত স্মৃতিগুলি দেখবো। আর রূপাই এসে যখন আমার কবরে কাঁদবে, রূপাইয়ের চোখের জল যখন আমার কবরের মাটিতে পড়বে, আমি তো থাকতে পারবো না, আমার কষ্ট হবে, আমি কবরে শুয়ে থাকতে পারবো না। তুমি কাঁথাটা বিছিয়ে দিও, যেন রূপাইয়ের চোখের জল আমার কবরে না পড়ে, যেন কাঁথার উপর পড়ে। রূপাইয়ের চোখের জল যদি আমার কবরের মাটিতে পড়ে, তাহলে আমি তো কবরে শুয়ে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। তাহলে কাঁথাটা বিছিয়ে দিও, যেন রূপাই কাঁদলে তার চোখের জলটা কি কাঁথার উপরে পড়ে। এই বলে দু একদিনের মধ্যে সত্যিই সোনা সাজু মারা গেল, এবং তার মা মেয়ের শেষ ইচ্ছা অনুযায়ী ওই বাড়ির পিছনে তাকে কবর দিয়ে দিল। বাড়ির পিছনে কবর দিয়ে দিল, এবং তারপর নকশি কাঁথাটাকে বিছিয়ে দিল। নকশি কাঁথাটা বিছিয়ে দিল। যেদিন মারা গেল তার 2 দিন পরে রূপাই হন্তদন্ত হয়ে, সন্ন্যাসী রূপাই, বাউল রূপাই, দাড়ি টাড়ি মুছ উস্কো খুস্কো বাউল, বিশাল বড় বড় চুল, এই রূপাই তাদের গ্রামের বাড়ি এলো। তাদের গ্রামের বাড়ি এসে দেখে কেউ নাই, কেউ নাই বাড়িতে। রূপাই রূপাই ডাকছে, মাকে ডাকছে, মা, মা, সোনা, সোনা। সোনাও নাই, মাও নাই, কেউ সাড়া দেয় না। প্রতিবেশীর এসে বলল, তোমার মা মারা গেছে। মায়ের কবর ধরে কিছুক্ষণ কাঁদলো। আমার সোনা কই? সোনা, সোনাকে তোমার মা নিয়ে গেছে। এইবার রাতে, গভীর রাতেই এই মাঠ দৌড়িয়ে পার হলো। সোনা, আমার সোনা, সোনা তুমি কোথায় সোনা? রূপা এই গভীর মাঠ পেরিয়ে নিশীথে, গভীর নিশীথে, এই নিভৃত নির্জন থমথমে মাঠ পেরিয়ে পৌঁছে গেল সোনাদের বাড়ি। গিয়ে ডাকছে, সোনা, আমার সোনা বউ কোথায়? আমার সোনা বউ। কেউ সাড়া দেয় না। কিছুক্ষণ পরে শাশুড়ি বেরিয়ে এলো, এসে দাঁড়িয়ে কাঁদছে, শুধু কাঁদছে, কোনো কথা বলে না। রূপা বলছে, আমার সোনা কই? আমার সোনা কই? কথা বলে না। কাঁদতে কাঁদতেই বাড়ির পিছনের দিকে দেখিয়ে দিল। এবার রূপাই গিয়ে দেখে নতুন কবর, নতুন কবর, যার পর খেজুর পাতা আর বাঁশের চাটাই দিয়ে নতুন কবর। বুঝতে পারলো সে, এবং এই কবর জড়িয়ে ধরে সে শুয়ে থাকলো। কবরটাকে জড়িয়ে ধরেই কি পড়ে থাকলো, সারা রাত পড়ে থাকলো। পরদিন ভোরবেলা গ্রামের মানুষ এসে দেখে যে এই উস্কো খুস্কো লম্বা লম্বা চুল, চুল দাড়ি ছাড়া এলোমেলো একটি লোক এই কবর জড়িয়ে ধরে মরে পড়ে আছে। সেই দিন থেকে এই মাঠটার নাম হলো নকশি কাঁথার মাঠ।
এই মাঠটার নাম হলো নকশিকাঁথার মাঠ। এবং গ্রামের লোকেরা গভীর রাতে যখন এই মাঠের মধ্যে কেউ যায় কিংবা মাঠের পাশ দিয়ে কেউ যায়, তখন তারা দেখে, মাঠের মধ্যে দেখতে পায় যে রূপা বাঁশি বাজাচ্ছে আর সোনা তার কোলে মাথা রেখে শুয়ে আছে। আর যারা যায় না তারা ঘরে শুয়ে গভীর রাতে বাঁশির শব্দ শুনতে পায়। এই মাঠের আশেপাশের মানুষরা ঘরে গভীর রাতে কি ঘরে শুয়ে শুয়ে এই মাঠের মাঝখানে রূপার বাঁশির শব্দ শুনতে পায়। আর যদি কেউ কখনো মাঠের ভিতরে যায় তাহলে দূর থেকে দেখতে পায় যে মাঠের মাঝখানে রূপা বাঁশি বাজাচ্ছে আর সোনা তার কোলে মাথা রেখে শুয়ে আছে। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। এই হচ্ছে নকশিকাঁথার মাঠ কাব্যের কাহিনী। বুঝতে পেরেছেন? কি যে চমৎকার, কি যে মনোমুগ্ধকর, কি যে অভিরাম। এটা যদি না পড়েন গল্প করে, সাহিত্য তো আসলে একটা সফট টাচি জিনিস, এটা বোঝানো খুব টাফ। আমি চেষ্টা করলাম ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের নকশিকাঁথার মাঠ। তো আমি বুঝে আপনারা পারলে পড়বেন, তাই না? জসীমউদ্দীন এত বিখ্যাত কাব্য, গোটা পৃথিবীর মানুষ পড়ছে, গোটা পৃথিবীর মানুষ পড়ছে, আপনারা পড়েননি, এটা হইল? নিজেদেরকে আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শুধু ফিজিক্স আলা ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি আলা কেমিস্ট্রি পড়বে, বায়োলজি আলা বায়োলজি পড়বে, রাষ্ট্রবিজ্ঞান আলা রাষ্ট্রবিজ্ঞান পড়বে। এই জন্য তো ভাই বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। আপনাকে ইউনিভার্সাল নলেজ গ্যাদার করতে হবে, ইউনিভার্সাল নলেজ। সাহিত্য পড়তে হবে, দর্শন পড়তে হবে, ভূগোল পড়তে হবে, রাজনীতি পড়তে হবে। কে কোন সাবজেক্টে পড়বেন সেটি বিষয় না, সকল বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। সাহিত্যের জ্ঞান হচ্ছে সকল জ্ঞানেরকেই মূল। কাজে পড়বেন, পড়লে অনেক লাইন টাইন আছে, অনেক চরিত্র। রূপায় কোন কাব্যের চরিত্র, সাজু কোন কাব্যের চরিত্র, নকশিকাঁথার মাঠ কাব্যের নায়কের নাম কি, নায়িকার নাম কি, দুখাই ঘট কোন কাব্যের চরিত্র, এরকম অনেক বিষয় তো আসতে পারে। তো সেগুলি একটু পড়বেন। তো ঠিক আছে, আজকে যেহেতু 11টা পেরিয়ে গেছে, আমরা ইনশাল্লাহ জসীমউদ্দীন সম্পর্কে যে তথ্যগুলি দিয়েছি আপনারা তথ্যগুলি একটু মনে রাখবেন, আর পারলে জসীমউদ্দীনের জসীম সাহিত্য পড়বেন। ঠিক আছে? আগামী দিন কিন্তু আমাদের পরীক্ষা, মনে আছে? আগামী দিন কিন্তু আমাদের পরীক্ষা। তাহলে আগামী শনিবার রাত 9টায় ক্লাস, আগামী শনিবার রাত 9টায়, সরি 9:30টায়, রাত 9:30টায় যথারীতি আমাদের পরের কোনো লেখকের ক্লাস। আর তার সাথে কি 11টায় পরীক্ষা। কিসের উপর পরীক্ষা? 3জন লেখক, সির্ফ 3জন লেখক, 3 মাল, মহামাল। একজন হচ্ছেন কাজী নজরুল, একজন রবীন্দ্রনাথ, আর একজন কি জসীমউদ্দীন। আচ্ছা, মুহিব বলেছেন যে আসমানি সম্পর্কে একটু বলুন। আসমানি জসীমউদ্দীনের একটা বিখ্যাত কবিতা। আসমানি, জি, বলার কিছু নাই। আসমানি হচ্ছে একটি দরিদ্র চরিত্র। লেখক কেউ কেউ বলেছেন যে আসমানি নাকি ছিল। আসলে আসমানির মতো চরিত্র গ্রাম বাংলা এখনো আছে। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, কে? রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভিন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারির তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখন হাড়, সাক্ষী দিচ্ছে অনাহারে, কদিন গেছে তার। কি দারুণ, খুব অসম্ভব সুন্দর। তো আগের যুগে এইরকম তো আসমানির মতো মেয়ে তো ছিলই, এখনো আছে। বস্তির যে মেয়েরা, এ তো আসমানি। জসীমউদ্দীনের বিখ্যাত কিছু কবিতা অবশ্যই পড়বেন। আসমানি পড়বেন, খোসমানি পড়বেন, কবর পড়বেন, পল্লী জননী পড়বেন, নিমন্ত্রণ পড়বেন, প্রতিদান পড়বেন। জি, বিখ্যাত বিখ্যাত আমি বলে দিলাম, এই কবিতাগুলি পড়বেন, এই কবিতাগুলি পড়বেন। বিশ্ববিদ্যালয়গুলি বিশেষ ক্যাডার তৈরির কারখানায়। আচ্ছা জি, তো যাক, আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না। তার জসীমউদ্দীনের বিখ্যাত কিছু কবিতা পড়বেন, আমি বলে দিলাম। কি কি পড়বেন? কবর কবিতা তো পড়বেনই, তাই না? তার সাথে পড়বেন কি পল্লী জননী, খুব বিখ্যাত কবিতা, পল্লী জননী পড়বেন। তারপরে নিমন্ত্রণ পড়বেন, নিমন্ত্রণ। তারপরে পড়বেন হচ্ছে প্রতিদান। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর।
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তারি ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, আমি পথে পথে কাঁদি তারি লাগি, দীঘল রজনী কাঁদিয়া কাটাই, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। কিছু দারুণ কবিতা পড়বেন। আর জসীমউদ্দিনের কিছু শিশুতোষ কবিতা আছে, দারুণ না, দারুণ দারুণ। আই ছেলেরা, আই মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, তাই না? খুব দারুণ কবিতা। তো জসীমউদ্দিন পড়বেন, ভালো থাকবেন, আগামী দিন পরীক্ষা দিবেন, আমি বুঝতে পারবো কেমন পড়ছেন। তো তথ্যগুলি পড়ে রাখবেন, মুখস্থ করবেন, মনে রাখবেন, হৃদয়ে নেবেন পরীক্ষার জন্য, পাশাপাশি সাহিত্যটা নেবেন জীবনকে বিকশিত করার জন্য। আচ্ছা, কবর কবিতা নিয়ে অনেক রিকোয়েস্ট, আসলে অনেক বড় কবিতা এখন আর পড়ার সুযোগ নেই, তবু আমি কয়েকটা লাইন পড়ছি, আপনাদের অনুরোধ না রাখলে আমার খারাপ লাগবে। অনেক বড় 118 লাইনের কবিতা, অনেক সময় লাগবে, এত আবেগ নিয়ে এতক্ষণ ধরে পড়ার সময় এখন আর নেই, তবে কয়েকটা লাইন একটু শোনাই। এতক্ষণ বক বক করে তো আসলে আর গলা ভালো নেই, এতক্ষণ কতক্ষণ ধরে বক বক করছি বলেন। আপনাদের আগে আর একটা ক্লাস নিয়েছি, এখন প্রতিদিনে 2টো করে ক্লাস নিচ্ছি। আপনারা জানেন যে অ্যাম্বিশন নামে আমাদের একটা পেজ আছে, আমার যে আগের মূল কোচিং ছিল অ্যাম্বিশন বিসিএস, সেখান থেকে একটি কোর্স চলছে। তো আমি 7:30 থেকে 9টা পর্যন্ত ওই ওদের গ্রুপে ক্লাস নিয়েছি, তারপর মাঝখানে একটু ব্রেক নিয়েছি, একটু চা কফি খেয়ে আবার আপনাদেরটাই ঢুকেছি। তো একটা না, 7:30 থেকে যে 11টা পর্যন্ত ক্লাস নিচ্ছি। তো তারপরে কবর কবিতা আছে। আর বই সম্পর্কে বলে, আমার বইটি প্রেস থেকে কাজ করতে পারিনি, কাজটা শেষ করতে পারিনি। এই যে রাজশেষরের অবস্থা খুবই খারাপ, লকডাউনের কারণে, অন্যান্য অনেক কারণে প্রেসের কাজগুলি এখনো পুরোপুরি শেষ হয়নি, একদম প্রায় শেষের পথে। তবে বইটা 1 তারিখ থেকে প্রকাশনী থেকে দিতে চেয়েছিল, তবে হয়তো আরও 2-3টা দিন দেরি হতে পারে। আপনারা দয়া করে উত্তেজিত হবেন না, দয়া করে এক্সাইটেড হওয়ার দরকার নাই। জি ভাই, বইটা পাবেন নিশ্চিত, যারা টাকা দিয়েছেন, কারণ ওরা নির্ভরযোগ্য খুবই, কারণ আমার সাথে এতদিন ধরে ওরা করছে, তো 2-1টা দিন দেরি করলেও আপনারা উত্তেজিত হবেন না, এক্সাইটেড হওয়ার দরকার নেই, ঠিক আছে? হয়তো বইটা 1 তারিখ থেকে, কালকে থেকে ডেলিভারি করতে চেয়েছিল, হয়তো সেটা 3-4 তারিখের দিক থেকে হয়তো শুরু করবে, কারণ বইটা এখনও আরও 2-1 দিন ফিনিশিং টাচ, অর্থাৎ কাভার ফিনিশিং বলে ওরা, কাটিং আছে, হ্যাঁ, তারপরে এটা একটু ছাপ দিতে হয়, তো একটু আরও 2-3টা দিন লাগতে পারে। বইটা হয়তো বা আমরা আশা করছি 3 তারিখের দিক থেকে, 3 বা 4 তারিখ থেকে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ। কাজেই আমার উপর ভরসা রাখেন, না হলে আমি তো আছি, প্রকাশনী টাকা মেরে দিয়ে যেতে পারবে না, আমি টাকা দিয়ে দেবো। জি, কাজে অধৈর্য হবেন না, 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ 3 বা 4 তারিখ থেকে বইগুলো ডেলিভারি করবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? জি, তো কবর কবিতার কয়েকটি লাইন। জি, আবার বলছি, এখন কবর কবিতা পড়ার মতো আমার মানসিক আবেগ, মানে ওই যে বললাম যে সেই সুস্থিরতা নেই, তবু একটু কয়েকটা লাইন শোনাই। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভেজাই রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত। ঠিক আছে, তো যাই হোক, আসলে ওই যে বললাম যে এখন এই কবিতাটি পড়তে হলে একটু মানসিক স্থিরতা দরকার, আর একটু আমার গাম্ভীর্য দরকার, এবং আরেকটু পরিবেশ। কবিতা আসলে এমনি এমনি হয় না, কবিতা পড়তে হলে আর একটু কি মনোসংযোগটা একটু গভীর লাগবে। তো ঠিক আছে, আচ্ছা দেখি যদি এই কবিতা আমি কোনো একদিন আপনাদেরকে পারি পড়ে শোনাবো, ঠিক আছে? একটু সুস্থিরভাবে, তাড়াহুড়া করে, মানে যেহেতু শেষ হয়ে গেছে, 11টা পেরিয়ে গেছে, জি, আমি আর যেন টাইমটা নিতে চাচ্ছি, তাড়াহুড়া করলে কবিতা হবে না। আমি চেষ্টা করব
কোনো একদিন সুস্থির অবস্থায় আপনাদের পরিবেশন দেয়। ঠিক আছে? ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।